আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে, সাথে উত্তরও থাকবে। তো দেখো, নবম শ্রেণী বিষয় হচ্ছে বাংলা, নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক। তাহলে তোমাদের পরীক্ষার সময় হবে 3 ঘন্টা, তাহলে নাম্বার হবে 100 নাম্বারের। তো তোমাদের প্রথম নৈর্ব্যক্তিক অংশ, এখানে হচ্ছে 25 নাম্বার থাকবে। তো এখানে নৈর্ব্যক্তিকের মধ্যে তোমাদের 15টা নৈর্ব্যক্তিক থাকবে, তারপরে আর 10টা থাকবে হচ্ছে ছোট প্রশ্ন। তো এগুলোও কিন্তু তোমার এই যে নৈর্ব্যক্তিক অংশের মধ্যে নিয়ে আসছে, তার মানে টোটাল হচ্ছে 25 নাম্বার, 25টা উত্তর করতে হবে। তো দেখো, আমি প্রশ্ন এবং উত্তর দিয়ে দিচ্ছি। 1 নাম্বার, সম্মুখ স্বরধ্বনি কোনটি? এখানে উত্তর হচ্ছে ঘ, রস্বই। তারপরে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? এখানে হচ্ছে ক, অসুবিধা। তারপরে 3 নাম্বার হচ্ছে কোনটি কত্য প্রমিত? এখানে হচ্ছে ক, লাখো। তারপরে 4 নাম্বারে সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? এটাতে হচ্ছে ঘ, অনুসর্গ। কোনটি বলকের উদাহরণ? এখানে হচ্ছে খ, তুমি পারবে। 6 নাম্বার, সোম শব্দের প্রতিশব্দ কোনটি? এখানে হচ্ছে ঘ, চাঁদ। অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? 7 হচ্ছে ক। তারপর 8 নাম্বারে তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি? 8 নাম্বারের খ, স্লথ। তারপরে তিরোত্তম, এই যে এগুলো হচ্ছে একই শব্দ। তারপরে দন্ত স, তিল যোগ উত্তম। বি, অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যের অংশটিকে কি বলা হয়? এই যে তৃতীয় বন্ধনীর মধ্যের অংশটিকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে শব্দের গঠন। তারপরে 10 নাম্বারে অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? এখানে হচ্ছে খ, আঁশ, আবরণ, ক্ষমা, কার্যকর। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমাদের 11-12 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। কবিতাংশটি পড়ে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। তাহলে কবিতাংশের ভাব নিম গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে? তাহলে এখানে হচ্ছে লক্ষ্মী বউ। উত্তর ক। সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো, এখানে 3টা আছে রোমান সংখ্যা, তাহলে আমাদের এখানের উত্তর হবে ক, 1 ও 2। পরার্থপরতা, নিঃস্বার্থতা। তারপর 13 নম্বরে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের মঞ্জুরির কথা বলা হয়েছে? তাহলে এখানে হচ্ছে কার্তিক। ঘ, জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পার্শ্ববর্বর বলেছেন? এখানে 14 নম্বরে হচ্ছে খ, এই যে 1-3 হবে। সাজার্থবোধহীনদের, তারপর হচ্ছে স্বদেশ প্রীতিহীনদের। 1-3 উত্তর। 15 নম্বরে কবিতায় প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলে? 15 নম্বরে হচ্ছে খ, অনুপ্রাস। তারপর এই যে নৈর্ব্যক্তিকের মধ্যে ছোট প্রশ্ন হিসেবে 10টা দেওয়া আছে, তাহলে এই যে এখানের উত্তরটি লিখতে হবে শুধুমাত্র। সাহেব, সাহেব, সাহিব, সম্মানিত ব্যক্তি, এখানে ভুক্তি কোনটি? এখানে হচ্ছে উত্তর হচ্ছে সাহেব। ঠিক আছে, উত্তর সাহেব। তারপর বর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, এখানে বাক্যে বর সন্ধ্যায় শব্দটিকে কি বলে? বিদায়ের সম্প্রসারক। মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম, এই বাক্যে 2 নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ?
ক্রিয়া বিশেষণ। দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো। দরিদ্র, দরিদ্র। বিচিত্র শব্দের বিশেষ্যবাচক রূপ কি হবে? বৈচিত্র্য। স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয়? 4 মাত্রার হয়। বামরথ শব্দের অর্থ কি? রেলগাড়ি। স্মৃতি স্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাকে অবলম্বন করে রচিত? 52-এর ভাষা আন্দোলন। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন? কদম আলী। উল্লিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে? ঔপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে। এখানে 10টা কিন্তু হয়ে গেল। 10 আর নৈবত্তিক প্রশ্ন হচ্ছে 15, টোটাল হচ্ছে 25 নাম্বার। এই যে তোমাদের এখানে 25 নাম্বার কিন্তু হয়ে গেল। এই যে 25 নাম্বার, নৈবত্তিক অংশ 25 নাম্বার। এখন আসো সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে রচনামূলক প্রশ্নের মধ্যে কিন্তু 75 নাম্বার, তার মধ্যে কিন্তু আবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে এখানে 10টা, একটার মধ্যে 2 নাম্বার করে। ঠিক আছে, প্রত্যেকটা উত্তর করতে হবে, কিন্তু 10টা থাকবে 10টাই উত্তর করতে হবে, এবং 10টার জন্য 20 নাম্বার, একটার জন্য 2 নাম্বার করে। তো এখন দেখো, হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন? তো এই উত্তরগুলো আমি দিয়ে দিব, তোমরা শুধুমাত্র প্রশ্নগুলো দেখে নাও। আমি তো এই যে নৈবত্তিক প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তরগুলো যদি আমি এখানে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি এখানে দিচ্ছি না। সেটার জন্য সংক্ষেপে আলাদা করে আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তোমরা আপাতত প্রশ্নগুলো দেখে নাও, এবং প্রশ্নগুলো তোমরা পারলে অবশ্যই শিখে ফেলো। তাহলে 2 নম্বরে আছে মাথার ওপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। অলিখিত উপাখ্যান গল্পে টিকাদার কয়েদিকে নবাব পুত্তর বলে সম্বোধন করেছিলেন কেন? 4 নাম্বার, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন? কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন? 6 নম্বর প্রশ্ন হচ্ছে, এই নিমগাছ গল্পের লোকটির সাথে নিমগাছের চলে যেতে ইচ্ছে করলো কেন? 7 নম্বর প্রশ্ন, সব কিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে? এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজি জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন ব্যাখ্যা করো বা বর্ণনা করো। 10 কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি যাত্রীদের হুঁশিয়ার থাকতে বলেছেন কেন? তাহলে এগুলোই হচ্ছে মূলত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই 10টা থেকে 10টা অবশ্যই উত্তর করতে হবে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তো তোমরা উত্তর খুঁজে বের করে অবশ্যই উত্তরগুলো শিখে রাখবা। উত্তরগুলো অবশ্যই বইতে আছে, তোমাদের গাইড বইও আছে। ঠিক আছে, অথবা আমি যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি অবশ্যই সংক্ষেপে একটা ভিডিও দিয়ে দিব উত্তরের। তারপরে আসো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে তোমাদের 5টি থাকবে, 5টা থেকে 3টে উত্তর করতে হবে। তো দেখো 11 নাম্বার, নিচের অনুচ্ছেদ থেকে 5 ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্নক তা উল্লেখ করো। তাহলে এখান থেকে 5টা লগ্নযুক্ত শব্দ শনাক্ত করতে হবে এবং কোনটা কোন প্রকারের লগ্নক তা উল্লেখ করতে হবে। তো 5টা যদি করতে পারো তাহলে অবশ্যই 5 নাম্বার পাবা। এই অনুচ্ছেদ থেকেই করতে হবে কিন্তু। তারপরে 12 নাম্বার, বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হাঁবাচক শব্দকে বা হাঁবাচক বাক্যকে নাবাচক বাক্য
এবং নাবাচক বাক্যকে হাবাচক বাক্যে রূপান্তর করো। তাহলে এখানে 5 নাম্বার উত্তর করতে হবে 5টি। ঠিক আছে, এই যে 5টাই যদি উত্তর করতে পারো তাহলে অবশ্যই 5 নাম্বার পাবা। যদি 4টা করো তাহলে 4 নাম্বার, যদি 3টা করো তাহলে 3 নাম্বার পাবা। ঠিক আছে, তারপর 13 নম্বরে আছে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্রে লেখো। তাহলে এখানে 5টা আছে, 5টা থেকে 5টা করতে পারলে 5 নাম্বার। ঠিক আছে, আর যদি 2টা করো তাহলে 2 নাম্বার পাবা। তারপর 14 নম্বরে আসো, তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষারীতিতে রচনা করো। তাই যদি পুরোটা করতে পারো তাহলে 5 নাম্বার পাবা। আমি অবশ্যই এই তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি অবশ্যই পরে দিয়ে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। তারপর 15 নম্বর হচ্ছে, মনে করো সম্প্রতি তোমার বিদ্যালয়ের একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আরও 2টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লেখো। রচনা লেখার সময় নিচের বিষয়সমূহ বিবেচনায় আনতে হবে। তাহলে নিচের বিষয়গুলো কি কি বিবেচনায় আনতে হবে দেখো, মেলার উদ্বোধন, তারপর প্রতিযোগী ও তাদের প্রজেক্ট, পুরস্কার ও সমাপনী পর্ব, এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। এই যে তুমি যে একটা বিজ্ঞান মেলা নিয়ে রচনা করবে, তাহলে সেখানের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। তাহলে পুরোটা যদি করতে পারো তাহলে 5 নাম্বার পাবা। তারপর আসো রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি উত্তর করতে হবে। তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই কবিতার চরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের উত্তর করতে হবে। উপরের কবিতাংশটি পল্লীমা কবিতায় কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো। তাহলে খ, উপরের কবিতাংশের কাঠামো, উপমা, অনুপ্রাস, তারপর ছন্দ, লয় ইত্যাদি বিশ্লেষণ করো। তাহলে 2টাই যদি উত্তর করতে পারো তাহলে 4 নাম্বার করে পাবা, আর যদি একটা করতে পারো তাহলে 4 নাম্বারই পাবা, 2টা করতে পারলে 8 নাম্বার পাবা। তারপর 17 নম্বরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। গদ্যাংশটি গঠনের দিক থেকে কোন শ্রেণীর প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো, তোমার মতের পক্ষে যুক্তি দাও। তাহলে এটা যদি করতে পারো 4 নাম্বার। গদ্যাংশটি সভ্যতার সংকট প্রবন্ধের বক্তব্যকেই সংক্ষিপ্তভাবে ধারণ করেছে, মন্তব্যটি পর্যালোচনা করো। তাহলে এটা করতে পারলে 4 নাম্বার। তারপর আসো 18 নাম্বার। 18 নাম্বারে এই যে কবিতার চরণ দেওয়া আছে, এখানে আমাদের প্রশ্ন করতে হবে। দেখো, কবিতাংশের কবি ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নয়, কবিতার কবি ভাবনার যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে এটা যদি ব্যাখ্যা করতে পারো 4 নাম্বার। তারপর উপরের কবিতাংশটির মূলভাব প্রমিত ভাষায় লেখো। তাহলে কবিতাংশটির মূলভাবগুলো, যে মূলভাব আছে না, মূলভাবটা আমাদের কি করতে হবে, প্রমিত ভাষায় লিখতে হবে। তাহলে সেটা লিখতে পারলে 4 নাম্বার। তারপর 19 নাম্বারে দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তাহলে এই যে অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটা পড়ে আমাদের নিচের উত্তরগুলো দিতে হবে। এই যে দেখো, অনুচ্ছেদের সতীদাহ প্রথার মধ্য দিয়ে নিম গাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তবে ঘ, অনুচ্ছেদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামমোহন রায় কি বনফুলের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন, নিম গাছ গল্পের আলোকে যুক্তি দাও। তাইলে 2টাই আমাদের উত্তর করতে হবে। তো 2টাই যদি আমরা করতে পারি তাহলে 8 নাম্বার পেয়ে যাব, একটাতে হচ্ছে 4 নাম্বার করে। ঠিক আছে, তারপরে 20 নাম্বারে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটা অবশ্যই আমরা বলতে পারি এটা আবু সাইদের মতোই। তো এখন এই যে এটা একটা উদ্দীপক, আমরা বলতে পারি এই যে ছবিটাই উদ্দীপক। তাহলে এখানে কি বলছে দেখো, ছবির বিষয় এবং চিত্রশিল্পী অথবা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতায় মূল চেতনা তুলে ধরে কি, এটা তোমার মতের পক্ষে যুক্তি দিতে বলছে, তোমাদের যুক্তি দিতে বলছে। তাহলে 2টা প্রশ্নের উত্তর করতে পারলে তাহলে অবশ্যই 8 নাম্বার পাবা। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন।
এভাবেই হুবহু এভাবেই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? আর এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবা। একেবারে যে হুবহু এটাই দিবে তা কিন্তু না। এখানে এই নিয়মেই কিন্তু দিবে। তবে তোমাদের এই যে কিছু কমন পেতে পারো, অথবা হুবহু তুলে দিতে পারে, অথবা তোমাদের কিছু বাইরে থেকে ভিন্ন করে আসতে পারে। তবে নমুনাভাবে আমরা এটা শিখে রাখতে পারি। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।